হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, দিস ইজ আরাবুল রহমান অ্যান্ড সকলকে দ্য ওয়ে অফ সলিউশনের আজকের আমাদের নতুন আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে স্বাগতম জানাই। আজ হচ্ছে 9ই মে 2026 এবং আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চর্চা করব। তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকো। চাকরির পরীক্ষার জন্য সেরা প্রতিষ্ঠান অনলাইনে, তোমরা বাড়িতে বসেই চাকরির প্রস্তুতির প্রিপারেশন এখান থেকে নিতে পারবে, চাকরির প্রস্তুতি নিতে পারবে TWS একাডেমি অ্যাপ থেকে। তো অবশ্যই যারা এখনো ডাউনলোড করোনি TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের TWS একাডেমি অ্যাপ এবং কোনো ব্যাচ সম্বন্ধে, তাহলে আমাদের এই মোবাইল নম্বরে তোমরা ফোন করতে পারো। 10টা থেকে 7টার মধ্যে এখানে কিন্তু তোমরা আমাদের ফোনে অ্যাভেলেবেল পাবে। চলো আমরা শুরু করছি আজকের পর্ব। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের প্রথম রোবট সন্ন্যাসী গাবির আত্মপ্রকাশ ঘটিয়েছে? প্রথম রোবট সন্ন্যাসী নাম কি? গাবি। এটার আত্মপ্রকাশ ঘটিয়েছে যে দেশ সেটি হলো দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়া গেটস ইটস ফার্স্ট এভার হিউম্যানয়েড রোবট মঙ্ক গ্যাবি। ভারতের প্রথম স্পেস টেক স্টার্টআপ হিসাবে কোনটি ইউনিকর্ন মর্যাদা লাভ করলো? ভারতবর্ষের প্রথম স্পেস টেক স্টার্টআপ হিসাবে যে কোম্পানিটা ইউনিকর্ন মর্যাদা লাভ করেছে তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে স্কাইরুট অ্যারোস্পেস। দেখো, স্কাইরুট অ্যারোস্পেস বিকামস ইন্ডিয়াস ফার্স্ট স্পেস টেক ইউনিকর্ন। ইউনিকর্ন বলতে কি বোঝায়? ইউনিকর্ন হচ্ছে যখন কোনো একটি ব্যক্তিগত মালিকাধীন স্টার্টআপ কোম্পানির বাজার মূল্য 1 বিলিয়ন মার্কিন ডলার স্পর্শ করে, তখন তাকে ইউনিকর্ন বলা হয়। যেমন স্কাইরুট অ্যারোস্পেস সম্প্রতি ভারতবর্ষের প্রথম স্পেস বা মহাকাশ স্টার্টআপ হিসাবে এই ইউনিকর্ন হওয়ার মর্যাদাটা স্পর্শ করেছে বা লাভ করেছে। স্কাইরুট অ্যারোস্পেস ফাউন্ডার হচ্ছে পবন কুমার চন্দনা অ্যান্ড নাগা ভারত ডাকা। এরা দুজনেই হচ্ছে ইসরোর প্রাক্তন ইসরোর প্রাক্তন কিন্তু বিজ্ঞানী ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন এবং তারা 2018 সালে স্থাপন করেছিল স্কাইরুট অ্যারোস্পেস। 2018-তে স্থাপিত হয় এবং এটার হেডকোয়ার্টার অবস্থিত আছে হায়দ্রাবাদ, যেটা তেলেঙ্গানাতে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন 3 নম্বর, 2026 সালের কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ভারতের কোন স্টেডিয়ামে, কোন স্টেডিয়াম নয়, কোন শহরে, কোন শহরে অনুষ্ঠিত হবে? ভারতবর্ষের প্রথম 2026 সালে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ভারতের যে শহরে অনুষ্ঠিত হতে চলেছে সেটি হলো দিল্লি। দিল্লি টু হোস্ট কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 অ্যাট ত্যাগরাজ স্টেডিয়াম। তো এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে ত্যাগরাজ স্টেডিয়ামে, যেটা দিল্লিতে অবস্থিত আছে। ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রপতি কে, যিনি সম্প্রতি ভারত সফরে এসেছেন? আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটা এশীয় কান্ট্রি ভিয়েতনাম, সেই ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রপ্রধান আমাদের ভারত সফরে এসেছেন সম্প্রতিকালে। তার নাম কি? ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম টো লাম। ভিয়েতনাম প্রেসিডেন্ট টো লাম ভিজিটস ইন্ডিয়া। ভিয়েতনাম দেশটির রাজধানীর নাম হচ্ছে হ্যানয় এবং এদের মুদ্রার নাম ডং। সম্প্রতি মিশন মৌসাম এর অধীনে কোন শহরে আরবান টেস্ট বেড অ্যারোসেল অবজারভেটরি স্থাপন করা হয়েছে? আরবান টেস্ট বেড বা শহুরে পরীক্ষাগার অ্যারোসেল পর্যবেক্ষণের জন্য কোথায় স্থাপন করা হয়েছে? অ্যান্সার হচ্ছে এখানে ডিয়ার স্টুডেন্টস চেন্নাইতে। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স সেক্রেটারি, ভারতবর্ষের যে ভূবিজ্ঞানী মন্ত্রণালয় আছে তার যিনি সচিব, সেক্রেটারি বা সচিব, প্রধান সচিব ডক্টর এম রবিচন্দ্রন ইনোগ্রেটস
আরবান টেস্ট বেড অ্যান্ড অ্যারোসেল অবজারভেটরি ইন চেন্নাই। তো এটা তিনি কোথায় উদ্বোধন করেছেন? চেন্নাইতে উদ্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহর, কোন রাজ্য প্রথম সম্পূর্ণভাবে কাগজবিহীন বিচার ব্যবস্থায় পরিণত হয়েছে? ভারতবর্ষের একদমই পেপারলেস বা কাগজবিহীন বিচার ব্যবস্থায় পরিণত হয়েছে সিকিম রাজ্য। সিকিম বিকামস ইন্ডিয়াস ফার্স্ট পেপারলেস জুডিশিয়ারি স্টেট। এখানে কোনো পেপারের কাজকর্ম এখন থেকে কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা পুরো সম্পূর্ণ ভারতবর্ষের কাগজবিহীন বা পেপারলেস বিচার ব্যবস্থাতে পরিণত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন এটা, সম্প্রতি ভারত কোন দেশের সাথে কোয়ান্টাম প্রযুক্তি ও স্বাস্থ্য গবেষণায় সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেছে? দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা এখনো ক্লাসটিতে লাইক করোনি দ্রুত লাইক করে ফেলো, তোমাদের জন্য নিয়ে আসছি প্রতিদিন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্ব। তো প্রতিদিনের এই পর্বটিতে যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের সাথে লাইক কমেন্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে এই ধরনের ক্লাস আমি আরো নিয়ে আসতে পারি। সম্প্রতি ভারত যে দেশের সাথে কোয়ান্টাম প্রযুক্তি ও স্বাস্থ্য গবেষণা সহযোগিতায় চুক্তি স্বাক্ষর করেছে সেটি হলো জাপান। দেখো, ইন্ডিয়া জাপান সাইন এগ্রিমেন্টস ইন কোয়ান্টাম টেকনোলজি হেলথ রিসার্চ অ্যান্ড কোঅপারেশন। তো তারা কোয়ান্টাম প্রযুক্তি ও স্বাস্থ্য গবেষণার সহযোগিতার জন্য স্বাক্ষর করেছে চুক্তি সম্প্রতিকালে ভারত এবং জাপান। নেক্সট এই প্রশ্নটা তোমরা সকলেই নিশ্চয়ই জানো, ভারত ব্রিক্স এর সভাপতিত্ব করছে। তো 2026 সালে ভারতের সভাপতিত্বে দ্বিতীয় ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হলো? ব্রিক্সের কর্মসংস্থান ওয়ার্কিং গ্রুপ বা এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ এর বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতিকালে? সঠিক উত্তর হচ্ছে তিরুবনন্তপুরম। দ্য সেকেন্ড ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ EWG meeting under India's BRICS presidency successfully concluded today in তিরুবনন্তপুরম, যেটা কেরালা রাজ্যের বা কেরালাম রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম, সেখানে এটা শেষ হয়েছে সম্প্রতিকালে। ভারতের প্রেসিডেন্সিতে হয়েছে বা ভারতের সভাপতিত্ব হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই, ইতিমধ্যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আগেও প্র্যাকটিস করেছি বা পড়েছি যে ভারত এই বছর অর্থাৎ 2026 সালে ব্রিক্স সামিট এর সভাপতিত্ব করছে বা ব্রিক্স এর সভাপতিত্ব করছে। তো সামিট, বিভিন্ন সামিট কিন্তু হতে চলেছে, আপকামিং আরো সামিট হবে। তো দ্বিতীয় ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের সামিট বা বৈঠকটা অনুষ্ঠিত হলো কোথায়? অ্যান্সার হচ্ছে ভারতের তিরুবনন্তপুরমে। এর পরবর্তী প্রশ্ন এটা, 2026 সালে কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে কে জয়লাভ করেছেন? কেমব্রিজ তোমরা নিশ্চয়ই জানো একটা বিশ্ববিদ্যালয়ের নাম। তো সেই কেমব্রিজের ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে কে জয়লাভ করেছেন? সঠিক উত্তর হবে সোমা মন্ডল। সোমা মন্ডল এ সায়েন্স টিচার অ্যাট জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল ইন দিল্লি। সোমা মন্ডল তাহলে একজন সায়েন্সের টিচার জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলে, যেটা দিল্লিতে অবস্থিত আছে। অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ বিন নেমড দ্য সাউথ এশিয়ান রিজিওনাল উইনার অফ দ্য 2026 কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড। তো কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড দক্ষিণ এশীয় অঞ্চল থেকে তিনি জিতেছেন। এরপরের আমরা প্রশ্নে আসব, তার আগে সকলকে আরো একবার বলবো, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করলে কি কি ফিচার্স পাবে? সেখানে তোমরা বিভিন্ন ফিচার্স পাবে। যারা ডাউনলোড করোনি এখনো, অবশ্যই ডাউনলোড করে ফেলো। ফ্রিতে তোমরা সেখানে ক্লাস করতে পারবে, আর চাইলে পেইড ব্যাচেও কিন্তু ভর্তি হতে পারো আমাদের সেখানে। চলো, সেখানে আমরা দুর্দান্ত তোমাদের জন্য ক্লাস করিয়ে থাকি। তোমাদের সেখানে কিন্তু থিওরি ভিত্তিক ক্লাস থেকে শুরু করে প্র্যাকটিস, সব ধরনের মক টেস্ট ইত্যাদি প্রোভাইড করা হয়। তো তুমি ব্যাচ নিতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের সাথে, অথবা নিজে থেকে ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ এবং ভর্তি হয়ে যাও। চলো আমরা আজকের প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন,
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি? 2011 সাল অনুযায়ী ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে ভিল। ভিলদের বসবাস কোথায় জেনে রাখো, মধ্য ভারতে তারা বসবাস করে থাকে। ভিল উপজাতি বিশেষ করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, হ্যাঁ, মহারাষ্ট্রের কিছু অংশ, এইসব জায়গাতে ভিলদের বসবাস আছে। এরা আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী অ্যাজ পার দ্য 2011 সেন্সাস। এবারে দেখো, এছাড়া আরো অনেক উপজাতি আছে, যেমন মুন্ডা, এরাও মধ্য ভারতে বাস করে। সাঁওতাল উপজাতি, এটা পূর্ব ভারতে এবং মধ্য ভারতে দেখতে পাওয়া যায়, পূর্ব ভারতে বেশি দেখা যায় ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের দিকে। টোডা উপজাতি দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই, বিশেষ করে নীলগিরি পার্বত্য অঞ্চলে তাদের আমরা দেখতে পাবো। এর পরবর্তী প্রশ্ন এটা, সঠিক উত্তর কি হবে? ভারতীয় সংবিধানের 19-1 বা 19-A ধারা অনুযায়ী নাগরিকদের নিচের কোনটি দেয়া হয়েছে? 19-A ধারাতে পাচ্ছি বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। বাক ও প্রকাশের স্বাধীনতা এখানে বলা হয়েছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এছাড়া এই 19 ধারাতে আমরা আরো কিন্তু 5টা, টোটাল 6টা স্বাধীনতার অধিকার পাবো। মৃত্তিকাতে হিউমাস তৈরির প্রক্রিয়াকে কি বলে? মাটিতে হিউমাস তৈরির প্রক্রিয়াকে কি বলে? হিউমিফিকেশন, পোডজোলাইজেশন, স্যালিনাইজেশন আর ল্যাটেরাইজেশন। রাইট অ্যান্সার হচ্ছে হিউমিফিকেশন বলা হয়। দেখো, মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ অণুজীবদের দ্বারা বিয়োজিত হয়ে যে গাঢ় রঙের স্থিতিশীল ও পুষ্টি সমৃদ্ধ জৈব পদার্থে পরিণত হয় সেই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। আর যে পুষ্টি সম্মত বা সমৃদ্ধ জৈব পদার্থ আমরা পেয়ে থাকি প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ থেকে, সেটাকে বলা হয়ে থাকে পিট বলা হয়। ঠিক আছে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? প্রথমে আমাকে বুঝতে হবে ত্বরণ কাকে বলে। ত্বরণ কাকে বলে সংজ্ঞাটা বলো। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের হারের পরিবর্তনকে আমরা সাধারণত ত্বরণ বলি, মানে বেগ পরিবর্তন হবে। সমবেগে চলা মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, তার মানে ত্বরণ কি হবে? 1, অসীম, ঋণাত্মক নাকি শূন্য? শূন্য হবে এখানে ত্বরণ। দেখো, সময়ের সাথে কোনো বস্তুর বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে এবং ধীরে ধীরে তার গতি বৃদ্ধি পায়, তবে সেখানে ত্বরণ সৃষ্টি হয়। যেমন তুমি একটা বাইক চালানো শুরু করলে বা একটা সাইকেল চালানো শুরু করলে, তুমি যত পেটেল বাইবে সাইকেলে অথবা বাইকের যত পিকআপ বাড়াবে তত কি হবে? তার বেগ বাড়বে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি? ত্বরণ। সময়ের সাথে ধীরে ধীরে বেগ বাড়ানোকেই বলা হচ্ছে বা গতি বৃদ্ধিকেই বলা হচ্ছে কি? ত্বরণ। তো ত্বরণ এখানে শূন্য হবে যদি কেউ সমান বেগে চলে। সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি এই বছরে জানুয়ারি মাসের দিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছিল রাকেশ আগরওয়ালকে। সম্প্রতি অ্যাপয়েন্টেড একটা নাম। ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতাকে? দেখো, এখানে বিভিন্ন কবিদের নাম পাচ্ছি আমরা। চলো এই কবিদের সম্পর্কে আমরা একটা মজার জিনিস জেনে নিই। কবিদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। যেমন জীবনানন্দ দাশকে বলা হতো রূপসী বাংলার
কবি। জসিমউদ্দিনকে বলা হতো পল্লী কবি। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। এবং ডেয়ার স্টুডেন্টস পড়ে আছে সুভাষ মুখোপাধ্যায়, যাকে বলা হয় পদাতিক কবি। চলো এবারে ছোট্ট করে একটা জিনিস তোমরা জেনে রাখো, ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা। নেক্সট, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য কে নোবেল পুরস্কার পান? ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য কোন বিজ্ঞানীকে নোবেল দেয়া হয়েছিল? ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। কত সালে সেটা জেনে রাখতে হবে। 1921 সালে তাকে নোবেল দেয়া হয়েছিল পদার্থবিদ্যায়। কিন্তু তার নোবেলটা দেয়া হয়েছিল 1922-এ গিয়ে, এটা একটু জেনে রাখতে হবে আলাদা করে। 1921-এ ঘোষণা হয়, বাট 1922-এ তিনি এটা পেয়েছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন ইনি ছিলেন একজন পদার্থবিদ, তো তিনি অবশ্যই পদার্থবিদ্যায় এই নোবেলটা পেয়েছিলেন। আমরা জানি নোবেল 6টি ক্ষেত্রে দেয়া হয়, তার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে পদার্থবিদ্যা। ডাল্লু কুনিথা কোন রাজ্যের লোকনৃত্য? এটা একটা উপজাতি নৃত্য। হ্যাঁ, ডাল্লু কুনিথা। ডাল্লু কুনিথা নৃত্যটা হচ্ছে কর্ণাটক রাজ্যের। এছাড়া আরেকটা নৃত্য আছে সুগ্গি নাচ। সুগ্গি নাচ কোথাকার? কেরালার, সরি কর্ণাটকের একটা লোকনৃত্যের মধ্যে পড়ে। হ্যাঁ, কর্ণাটকের লোকনৃত্য হচ্ছে সুগ্গি নাচ, ডাল্লু কুনিথা। কেরালার দুটো লোকনৃত্য সম্পর্কে জেনে রাখো। ফার্স্ট হচ্ছে থেইয়াম লোকনৃত্য, থেইয়াম, পুলিকালি, পুলিকালি, এবং আরেকটা হচ্ছে কোলাকালি। এই নৃত্যগুলো হচ্ছে কেরালা রাজ্যের কিছু লোকনৃত্য। এরপরে বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালিত হয়? এটাকে আমরা রামসার দিবস নামেও চিনি। রামসার দিবস নামে পরিচিত। তো রামসার দিবস, রামসার মানেই জলাভূমি দিবসকে বোঝাচ্ছে, বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয় প্রতি বছর 2রা ফেব্রুয়ারি। ব্রিক্স গঠনে এস অক্ষরটি কোন দেশকে নির্দেশ করে? ব্রিক্স, ব্রিক্সের মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন দেশ আছে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 2010 সালে ব্রিক্সে অন্তর্ভুক্ত হয়েছিল বা যুক্ত হয়। তার আগে থেকে কিন্তু ব্রিক্স ছিল। ব্রিক্স প্রথমে ব্রিক নামে তৈরি হয়েছিল, BRIC নামে, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এগুলো হচ্ছে ব্রিক্সের একদমই প্রতিষ্ঠা সদস্য। তো ব্রিক্স যখন তৈরি হয়, ব্রিক্স 2009-এ গঠন হয়েছিল। এরপরে আস্তে আস্তে ব্রিক্সে অনেক সদস্য যুক্ত হয়েছে। বর্তমানে ব্রিক্সে 11টি সদস্য দেশ আছে। সব থেকে নবীনতম সদস্য দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। নেক্সট, এটা হোমওয়ার্ক থাকবে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো কি? কমেন্ট বক্সে অবশ্যই সকলে এটার উত্তর করে জানাবে। নীতি আয়োগের রপ্তানি প্রস্তুতি সূচক 2024 অনুযায়ী ভারতের শীর্ষ রাজ্য কোনটি? মানে নীতি আয়োগের এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স, ঠিক আছে, EPI 2024,
এটা অনুসারে ইন্ডিয়ার কোন রাজ্য এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেসে অর্থাৎ রপ্তানি প্রস্তুতি সূচকে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হলো মহারাষ্ট্র রাজ্য। বর্ষাকালে সাধারণত কোন ধরনের রোগের প্রকোপ বাড়ে? বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বাড়ে। বর্ষাকালে সাধারণ সর্দি কাশি খুব বেশি পরিমাণে দেখা যায়। যেটা রাইনো ভাইরাসের কারণে হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, সর্দি কাশি এটা কমন কোল্ড নামেও পরিচিত, যেটা রাইনো ভাইরাসের কারণে হয়। এছাড়া বিভিন্ন মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ডেঙ্গু তারপরে ম্যালেরিয়া এগুলো দেখা যায় কারণ জল জমে থাকে বর্ষাকালে এবং জলে মশা ডিম পাড়ে, সেখান থেকে মশা বৃদ্ধি পায় এবং মশাবাহিত রোগ বেশি পরিমাণে দেখা যায়। চর্মরোগও দেখা যায়, দাঁত হাজা বিশেষ করে দেখতে পাওয়া যায়। বাট মশাবাহিত রোগ, সাধারণ সর্দি কাশি এগুলো বেশি দেখা যায়। জলবাহিত বিভিন্ন রোগ, হ্যাঁ, জলবাহিত যে রোগগুলো হয়ে থাকে যেমন কলেরা রোগ, টাইফয়েড রোগ, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বেশি দেখতে পাবো বর্ষাকালের দিকে। সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি, জানো সম্পত্তির অধিকার এটা না একটা সময় ছিল। সম্পত্তির অধিকার একটা সময় কি ছিল জানো? পূর্বে পূর্বে মৌলিক অধিকার ছিল, কিন্তু এটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে এটা একটা আইনি অধিকার এবং মৌলিক অধিকার থেকে সরিয়ে এটাকে 300 ধারাতে নিয়ে আইনি অধিকারের বর্ণনা বা আইনি অধিকার হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এর আগে এটা মৌলিক অধিকার ছিল আর্টিকেল 31 31 নম্বর ধারাতে এটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত ছিল, বাট সেখান থেকে এটাকে 300 ধারাতে নিয়ে যাওয়া হয়েছে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কোন দার্শনিকের একটি বিখ্যাত রচনা? কোন বিখ্যাত দার্শনিক দ্য সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছেন? জাঁ জ্যাক রুশো, ফরাসি দার্শনিক, তার লেখা। কোল বিদ্রোহ মূলত ড্যাশ অঞ্চলে হয়েছিল? কোল উপজাতির বিদ্রোহ হচ্ছে কোল বিদ্রোহ। ঠিক আছে, কোল বিদ্রোহ কাদের বিদ্রোহ? কোল উপজাতির বিদ্রোহ হচ্ছে কোল বিদ্রোহ। কোল উপজাতি বাস করে থাকে বিশেষ করে পূর্ব ভারতের ছোটনাগপুর অঞ্চলে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছোটনাগপুর অঞ্চলে দেখা গেছিল। ছোটনাগপুর যেটা ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত, ছত্তিশগড়ের কিছু অঞ্চল জুড়ে, সেখানে কোল বিদ্রোহ দেখা যায়। কত সালে? 1931-32 সালের দিকে কোল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এটা 1931-32 সংঘটিত হয়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছিলেন বা নিয়েছেন? দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান। তারেক রহমানের পলিটিক্যাল পার্টি হচ্ছে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তার থেকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপির সুপ্রিম লিডার বা একজন কিন্তু সভাপতি, তিনি সভাপতি নয় মানে বিএনপি প্রধান আর কি, হ্যাঁ, বিএনপি প্রধান। চলো এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
নিউটনের তিনটে গতিসূত্রের প্রথমটা থেকে আমরা জড়তা বা জ্যাডের ধারণা পাই, জ্যাডের ধারণা পাওয়া যায়, বুঝলে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কতগুলি? অ্যান্সার হচ্ছে 4টি প্রকোষ্ঠ থাকে। 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে সরস মেলা কোথায় আয়োজিত হচ্ছে বা হয়েছে? 2026 সালের জানুয়ারিতে সরস মেলা হয়েছে কোথায়? এটা অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীরের জম্মুতে। সম্প্রতি ভারত সরকার কৃষকদের জন্য কোন এআই ভিত্তিক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু রিপিট করব এখন থেকে, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিপিট প্র্যাকটিস করা খুব প্রয়োজন, ঠিক আছে? তো সম্প্রতি ভারত সরকার কৃষকদের জন্য যে এআই ভিত্তিক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে তার নাম ভারত বিস্তার। চলো আজকের পর্ব এখানেই শেষ, ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, টাটা।